মেমোরি মোমেন্টস উইথ অবন্তিকা। এতদিন তোমাদের বলে এসেছি কলকাতায় সব কিছু মিনি সংস্করণ আছে, কিন্তু কলকাতার মিনি সংস্করণ কোথায় আছে? আছে কিন্তু খোদ কলকাতাতে। যারা কলকাতায় আসছো কিন্তু হাতে সময় কম, কলকাতাকে জানতে চাও, তারা আসতে পারো এই জায়গায়। কোথায় সেটা পুরোটা জানাচ্ছি তোমাদের এই ভিডিওতে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এই মুহূর্তে আমি আছি কলকাতার ব্যস্ততম রাস্তা স্ট্যান্ড রোডের একদম সামনে। এই জায়গাটা এক্স্যাক্ট লোকেশন হলো হুগলি নদীর পশ্চিমের একদম উল্টো দিকে কিন্তু আছে বিল্ডিংটায়। যাব এই বিল্ডিংটায়, কি বৃত্তান্ত, কিভাবে আসতে হয়, সমস্ত কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। চলো আগে এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকে ডান দিকে চোখে পড়বে টিকিট কাউন্টার, তবে এখানে টিকিট কাটতে হয় অনলাইনে বুকিংয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও এখানে ভেতরে স্ক্যান করে তোমরা টিকিট কাটতে পারো। টিকিট প্রাইস 20 টাকা জন প্রতি। দাঁড়িয়ে আছি মেটক্রাফট হলের একদম সামনে, যেটি স্থাপত্যে 19 শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ সাম্রাজ্যের স্থাপত্যের প্রতিফলক এবং প্রাচীন গ্রিক মন্দিরের মতন দেখতে। এখানে কিন্তু মেটক্রাফট হলের সম্বন্ধে অনেক কিছুই লেখা আছে, স্ক্রিনে তুলে ধরলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। মেটক্রাফট হলটি নির্মাণ করা হয়েছে লর্ড মেটক্রাফটের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য, যিনি 1835 থেকে 1836 সাল মাত্র 1 বছর ভারতের গভর্নর জেনারেলের দায়িত্বে ছিলেন। তিনি সংবাদপত্রের মাধ্যমকে মুক্ত করতে চেয়েছিলেন। মাত্র 1 বছরের মধ্যে কিন্তু তিনি অনেকটাই এগিয়ে দিয়েছিলেন ভারতবর্ষকে, তবে ব্রিটিশদের চোখে সেটা ভালো লাগেনি, তাই বদলি করে দিয়েছিলেন তাকে অন্য জায়গায়। সুন্দর লম্বা প্রস্তর সিঁড়ি, তার মাঝখান থেকে সুন্দর রঙের আলপনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই মেটক্রাফট হলের পূর্বের নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। রয়্যাল প্যালেসের মতো আগে দিকটা দেখিয়ে দিয়ে আসো। দরজাগুলো জাস্ট দেখো, মানুষ কভার করতে পারবে না। চলে আবার ভেতরে যাই। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মেটক্রাফট এই বিল্ডিংটিকে কলকাতার পাবলিক লাইব্রেরি হিসেবে সংগঠিত করেছিল। এখানে ফোর্ট উইলিয়াম কলেজের গ্রন্থাগার থেকে 4675টি খণ্ড এখানে স্থানান্তরিত করা হয়। এই কলকাতার পাবলিক লাইব্রেরির প্রথম স্বত্বাধিকারী ছিলেন দ্বারকানাথ ঠাকুর স্বয়ং নিজে। নিচের অংশে দেখো আলপনা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, যদিও খানিকটা করে কিছুটা উঠে গেছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর আলপনার ডিজাইনগুলো দেখার মতন। এশিয়াটিক সোসাইটি বিরল বিদেশি জার্নাল, পাণ্ডুলিপি, বিভিন্ন বিভাগ রয়েছে, যেগুলো এই অংশের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কার্যালয়কে এখানে প্রদর্শনীর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে চার্চটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেটক্রাফট হলের একদম কাছে। আমার ভিডিওর মাধ্যমে আগে কিন্তু তুলে ধরেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটার গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। কলকাতা তথা পুরো ভারতবর্ষে কিন্তু এরকম ব্রিজ আর দুটো নেই। তাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারবে এটা কোন ব্রিজের ছবি? কমেন্ট বক্স খোলা থাকলো, তোমাদের উত্তরে অপেক্ষায় রইলাম। এবার চলো উল্টো দিকে ঘরে প্রবেশ করা যাক। এই ঘরে ঢুকে ডান দিকে এই ছবিটার দিকে প্রথমেই নজর পড়লো। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা ডেফিনেটলি জানো এটা কার ছবি এবং এই ছবির ইতিহাস, তাই নতুন করে এই ব্যাপারে আর বললাম না। তবে এই ঘরে সমস্ত দেশপ্রেমী মানুষদের ছবি আছে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা সহ প্রত্যেকের ছবি এবং নাম আছে এখানে। চলে
চলে এসেছি এই একতলার হল ঘরে। ওপরে লাইট, তার নিচে একটা কলকা আছে। সে কলকার ছায়াটা পড়েছে মাটির নিচে। অসাধারণ একটা কিন্তু ছায়া আলোর খেলা হচ্ছে, বলা যেতে পারে ছায়ার আলপনা। অসাধারণ এই শিল্পটা দেখার মতন, যার ছায়া পড়েছে মাটিতে। কলকাতার আরও একটি আইকনিক জিনিস হলো হাতে টানাই রিক্সা। এখনো পর্যন্ত তোমরা যদি উত্তর কলকাতায় গিয়ে থাকো তাহলে অবশ্যই হাতে টানা রিক্সা তোমাদের চোখে পড়বে। তবে এটাকে বলা হয় লাভ নোট অফ কলকাতা। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কলকাতার সম্বন্ধে ভালোবাসার কথা লিখে এই রিক্সার গায়ে আটকে রেখে গেছে, থাকবে চিরকাল। তোমরাও চাইলে এখানে কিন্তু লিখে দিয়ে আসতে পারো নিজেদের ভালোবাসার কথা। ওপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নাট্যচিত্র অথবা সিনেমার পোস্টার দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো উপরের সিলিংটা। তবে এই সিলিংটা হলো কাঠের সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। এই হলো সেই চওড়া সুন্দর কাঠের সিঁড়ি। মনে পড়ে যাচ্ছে আমার স্কুল জীবনের কথা। আমার স্কুলেও কিন্তু এরকম চওড়া মোটা একটা কাঠের সিঁড়ি ছিল। চলো এবার ওপর দিকে ওঠা যাক। পুরো দেয়াল জুড়ে বিভিন্ন রকমের সিনেমা, নাটকের পোস্টার, বিভিন্ন অদেখা ছবি কিন্তু এখানে ভর্তি। তবে এই জায়গাটা মূলত যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য একদম আইডিয়াল। পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন রকমের পোস্টারে ভর্তি এবং ফটো তোলার জন্য একদম আদর্শ। চলে এসেছি দোতলায়। এখানে লেখা আছে সিটি অফ স্টোরিজ। স্ক্রিনে শেয়ার করলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই ঘরের ওপরের অংশে দেখানো হয়েছে ঢেউ, সাদা ঢেউ এবং নিচে আছে পালতোলা নৌকা। আমরা জানি যে ভারতবর্ষ নদীমাতৃক দেশ এবং কলকাতায় কিন্তু বন্দরকেন্দ্রিক শহর। এইখানে একটা সময় পালতোলা নৌকা চলতো। চারিদিকে বিভিন্ন আর্টিস্টের আঁকা নৌকার ছবি এবং জলের বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো। এই ঘরটা হলো স্লাইস অফ সিটি লাইফ। বিভিন্ন রকমের উৎসবের ছবি, বিভিন্ন বিখ্যাত মানুষের ছবি, কলকাতার সাথে জড়িত সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া যুগে লেটার প্রায় কারোর বাড়িতে আসে না বললেই চলে। তবে গুরুত্বপূর্ণ কিছু চিঠি কিন্তু আজও লেটার বক্সেই আমাদের এসে পড়ে, তাই লেটার বক্সের গুরুত্ব কিন্তু আজও আছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু এরিয়াতে আমি বিভিন্ন জায়গায় মিউজিয়ামে ঘুরেছি, শেয়ার করেছি সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ঢুকে মিউজিয়াম সিরিজে প্রেস করলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব, আর কলকাতাতে সব থেকে বেশি কিন্তু দুর্গাপূজা হয়ে থাকে, তাই দুর্গাপুজো কলকাতাকে ছাড়া অসম্পূর্ণ। সিটি অফ সেলিব্রেশন, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় টোপর আছে এবং দু সাইডে কিন্তু কলা গাছ রাখা হয়েছে। হিন্দু বাঙালিদের কিন্তু যখন বিয়ে হয় তখন টোপর মাথায় দিয়ে তারা বিয়ে করতে যায়, তেমনি ব্রাহ্মণ বাঙালিরাও কিন্তু টোপর মাথায় দিয়ে উপনয়নে বসে। এটা হলো দোতলা হলঘর, আর উপরে একটা আছে ঝুল বারান্দার মতন, তবে সেখানে যাওয়া একেবারেই নিষিদ্ধ। এটা হলো টাইপরাইটার। কত নতুন নতুন বই টাইপ হয়ে বেরিয়েছে এই টাইপরাইটারের হাত ধরে। এটা হলো বায়োস্কোপ। এই বায়োস্কোপের চোখ রেখেই কিন্তু অনেক মানুষ সিনেমা দেখেছে পুরনো সময়, তবে আমি এই প্রথমবার দেখলাম। এটা হলো গ্রামাফোন। অতীতে এই গ্রামাফোনে গান শোনা হতো। বড় বড় থালার আকৃতির ক্যাসেট বসিয়ে সাইডে একটা হাতল থাকতো, সেটা ঘুরে ঘুরে গান চালানো হতো। এবার তোমাদের জানানো যাক তোমরা এখানে আসবে কি করে। এই হচ্ছে মেটগ্রাফ হল, এর উল্টো দিকে হচ্ছে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্কের গেটের একদম উল্টো দিকেই কিন্তু অবস্থিত এই মেটগ্রাফ হল। তোমরা হাওড়া থেকে বাবুঘাটগামী যে কোনো বাসে করে চলে আসো মিলেনিয়াম পার্কের গেটের সামনে, সেখান থেকে হাঁটা পথে পৌঁছে যাবে কিন্তু এখানে। এছাড়া মেট্রো করে চলে আসো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট থেকে S5,
S7, S10A বিভিন্ন বাস পেয়ে যাবে কিন্তু তোমরা এখানে আসার জন্য। এছাড়াও তোমরা চলে আসতে পারো লোকাল ট্রেনে। এয়ারপোর্ট থেকে মাঝেরহাট পর্যন্ত যে লোকাল ট্রেন চলে সেই ট্রেনের থেকে নেমে পড়ো বিবাদীবাগ স্টেশনে। সেখান থেকে হাঁটা পথে কিন্তু পৌঁছে যাবে এই মিটকরা ফলে। মিটকরা ফল খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, শুধুমাত্র সোমবার পূর্ণ দিবস বন্ধ। মিটকরা ফলের ভেতরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।